হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং সিক্রেটস কোর্সে অংশগ্রহণ করায় আপনাকে অভিনন্দন। আপনি যদি দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান এবং ইংরেজিতে কথা বলার যে ফ্লুয়েন্সি সেটা বাড়াতে চান, তাহলে এই ইংলিশ লার্নিং সিক্রেটস কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট। তবে যে কোনো জিনিস শেখার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো জিনিসে মাস্টার হইতে চান, যে কোনো জিনিস যদি আপনি খুব ভালোভাবে শিখতে চান, তাহলে সেটার জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে। আপনি শুধু ভিডিওগুলো দেখলেই হবে না। আমি যে কোর্সে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব, সেগুলো খুবই সহজ, কিন্তু আপনার সেগুলো শিখতে আপনার বেশি সময় লাগবে না। আপনি একদিনে সব সূত্র আপনি শিখে ফেলতে পারবেন, সব ফর্মুলা আপনার জানা হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই সূত্রগুলো শিখে কাজে লাগাতে চান, আপনি যদি দ্রুত আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে চান, আপনি যদি ইংলিশ কনভারসেশনে একদম পারদর্শী হতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলবো, ঠিক সেভাবে আপনাকে হোমওয়ার্ক করতে হবে। আপনাকে বাসায় অন্তত 7 দিন প্রতিদিন 20 মিনিট 30 মিনিট সময় আপনার ব্যয় করতে হবে। তো জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু এই 20 মিনিট 30 মিনিট সময় যদি আপনি ব্যয় করতে না পারেন ইংলিশ শেখার জন্য, তাহলে আপনি জীবনেও ইংলিশে দক্ষ হতে পারবেন না। ইংরেজিতে দক্ষ হতে হলে এই 20-30 মিনিট সময় অন্তত 7 দিনের জন্য আপনাকে ব্যয় করতেই হবে। আপনি যদি এইটা প্রমিস করতে পারেন যে আপনি প্রতিদিন অন্তত 7 দিন একটানা আপনি 20-30 মিনিট সময় ব্যয় করবেন ইংরেজি শেখার জন্য, তাহলে আপনি এই কোর্স থেকে সবচেয়ে ভালো আউটপুট পাবেন এবং আপনি একদম ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। তো আমি যে রুলসগুলো শেয়ার করব, অন্তত কিছুদিন আপনাকে পড়াশোনা করতেই হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে এবং আপনাকে হোমওয়ার্কগুলো করতে হবে। তো চলুন দেখি যে ইংলিশ লার্নিং সিক্রেটস কোর্সে আপনাকে এই কোর্সে আপনাকে কি কি শিখতে হবে এবং এই 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 জিনিসগুলো, এই সূত্রগুলো আপনাকে কিভাবে আয়ত্ত করতে হবে। এবং কি প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, ঠিক যেভাবে আমি বাংলায় কথা বলছি এভাবে যদি আপনি ইংলিশে কথা বলতে চান, আমি বাংলায় কি করছি, আমি কিন্তু শব্দ দিয়ে বাক্য তৈরি করছি। আমার মনে যে চিন্তাটা আসছে প্রথমে, সেই চিন্তাগুলোই আমি শব্দের মাধ্যমে বাক্যে রূপান্তরিত করছি। তো আপনার মনের যত বাংলা কথা, আপনার মনে যা যা আসবে, আপনি যা যা চিন্তা করছেন, সেগুলো দিয়েই ইংলিশ যে ওয়ার্ডস আছে সেই শব্দগুলোর মাধ্যমে আপনি ইংরেজি বাক্য তৈরি করবেন। ইংরেজি বাক্য তৈরি করে সেগুলো মুখে আপনি বলবেন। এটাই হচ্ছে আপনার ইংলিশ স্পোকেনের জন্য প্রথম পদক্ষেপ। অর্থাৎ আপনার মনের কথাগুলো আপনি বাংলায় যেভাবে প্রকাশ করছেন ইংরেজিতেও একইভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করা, সেন্টেন্স মেকিং আপনার শিখতে হবে, কিভাবে কোন কথাটা প্রকাশ করবেন। আমি এই কোর্সটি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাকে দিতে থাকবো। আপনি প্রথম ক্লাসের যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কগুলো আপনি আমাকে মেসেঞ্জারে পাঠাবেন। হোমওয়ার্কগুলো কমপ্লিট হলে তারপর আমি মেসেঞ্জারের অন কলে আপনাকে একটা টেস্ট নিব যে আপনি কতটুকু শিখলেন। আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সেগুলোর উত্তর দিবেন। যদি দেখি যে আপনি পারফেক্টলি প্রথম ক্লাসে শেখানোর রুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছেন, তারপরে আপনাকে আমি সেকেন্ড ক্লাসের ভিডিওটি দিব এবং একইভাবে সেকেন্ড ক্লাসে আপনি কতটুকু শিখলেন সেটা আমি এক্সাম নিব। এভাবে কন্টিনিউয়াসলি আপনাকে আমি ভিডিও দিতে থাকবো, আপনি আগাতে থাকবেন এবং আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করতে থাকবেন এবং একসময় দেখবেন যে আপনি 7 দিনের মধ্যে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারছেন। তো এই কাজটি করার জন্য, ইংলিশ শেখার জন্য, ইংলিশে বাক্য তৈরি করার জন্য প্রথম যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে ভার্ব কি জিনিস সেটা বোঝা। আমি সংক্ষেপে বলছি, ভার্ব হচ্ছে যে ওয়ার্ডসগুলো দিয়ে মানুষের কোনো কাজ বোঝায়। মানুষ কি করে, মানুষ যা করে তাই ভার্ব বা কাজ। মানুষ যা করে সেটাই ভার্ব বা কাজ। ভার্বস কি কি? যেমন মানুষ খায়। ইট মানে খাওয়া, এটা একটা কাজ। রিড মানে পড়া। রিড মানে কি? READ। রিড মানে হচ্ছে পড়া। মানুষ বই পড়ে বা কিছু পড়ে, এটাও একটা কাজ, তাই এটা একটা ভার্ব। তারপরে হচ্ছে রাইট, মানুষ লেখে, এটা একটা ভার্ব।
মানুষ যা করে, মানুষ মনে করেন বসে থাকে, সিট, এই বসে থাকাও কিন্তু একটা ভার্ব। মানুষ কোনো কিছু দেখে, কোনো কিছু দেখা ইংলিশ কি? সি। সি মানে দেখা, এটাও একটা ভার্ব। অর্থাৎ মানুষ যে কাজটা করে, এমনকি মানুষ ঘুমায়, মানুষ ঘুমায়। শুধু যে মানুষের ক্ষেত্রে তা না, মানুষ, বস্তু, প্রাণী যাই হোক না কেন, তারা যা করে সেটাই হচ্ছে ভার্ব, সেটাই হচ্ছে ভার্ব বা কাজ, ভার্ব বা কাজ। তো এই ভার্ব যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, খাওয়া, যাওয়া, পড়া, লেখা, ঘুমানো, হাঁটা, চলা, সবকিছুই হচ্ছে কাজ। তো আপনি যদি ভার্ব আরো ডিটেলস বুঝতে চান, আমি যতটুকু বলেছি এতটুকুতেই সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরেও যারা ভার্ব যদি আরো ডিটেলস বুঝতে চান, যে কোনো গ্রামার বই থেকে আপনি ভার্ব চ্যাপ্টারটা দেখে নিতে পারেন, ভার্ব কাকে বলে, ভার্ব কি। তো এটা এত ডিটেলস জানার প্রয়োজন নেই, আমি যতটুকু বললাম এতটুকু বুঝলে আপনার চলবে, যে ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা। আচ্ছা, এখন দেখেন ভার্বের রূপ কয়টি? ভার্বের রূপ হচ্ছে তিনটি। ভার্বের রূপ হচ্ছে তিনটি। কি কি রূপ সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। ভার্বের রূপ হচ্ছে তিনটি। আপনি যে কোনো গ্রামার বইতে আপনি একটা চ্যাপ্টার পাবেন, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে উইক ভার্ব। এই চ্যাপ্টারে আপনি এই জিনিস, এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই জিনিসটা আপনি দেখতে পাবেন যে কোনো গ্রামার বইতে, এবং সেখানে আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবেই দেওয়া আছে, আপনি এই জিনিসগুলো মুখস্থ করে পড়বেন। ভার্বের রূপ হচ্ছে তিনটি। একটা হচ্ছে ভার্বের তিনটা রূপ, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা আপনি মুখস্থ করে ফেলেন। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। ভার্বের তিনটা রূপ বা তিনটা ফর্ম, ভার্বের তিনটা ফর্ম কি কি? প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে আপনার পাস্ট ফর্ম রূপ বা ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের রূপ হচ্ছে তিনটি। এখন ভার্বের রূপ হচ্ছে তিনটি, আপনি জানলেন কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি একদম মুখস্থ করে ফেলেন। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আশা করি আপনি ব্যাপারটা মুখস্থ করে ফেলেছেন। ভার্বের রূপ হচ্ছে তিনটি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মে কি থাকে? প্রেজেন্ট ফর্মে একটা ভার্বের বেস ফর্ম থাকে, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, যেমন হচ্ছে ইট। ইটের আরো দুইটি রূপ আছে। ইটের পাস্ট ফর্ম কি? ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এটি, এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইএটিইএন, ইটেন। এই ব্যাপারটা আপনাকে মুখস্থ করতে হবে। ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, স্পেলিং সহ, বানান সহ আপনি এই ভার্বের তিনটি রূপ একদম মুখস্থ করে ফেলবেন। ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, প্রয়োজনে খাতায় লিখবেন। আপনি এভাবে 20টা, 50টা, 100টা, যতগুলো ভার্ব আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, আপনি যে কোনো বই থেকে স্ট্রং ভার্বের, উইক ভার্বের যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আপনি এই ভার্বগুলা সরাসরি মুখস্থ করে ফেলবেন, বানান সহ। তিনটা রূপ, ইটা টিটেন, ইটা টিটেন, ইটা টিটেন, এভাবে আপনি মুখস্থ করে ফেলবেন। তারপরে ধরেন যে রাইট, লেখা, রাইট ভার্বটা আমরা সবসময় ব্যবহার করি। রাইটের আরো দুইটা রূপ আছে, একটা হচ্ছে WROTE, রোট, এবং রিটেন, WRITTEN, রিটেন। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন, এই তিনটা আপনি মুখস্থ করে ফেলবেন। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে রাইট মানে লেখা, এই রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, মানে 3 নাম্বার ফর্মটা কি? 3 নাম্বার রূপটা হচ্ছে রিটেন। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় রাইট এই ভার্বটার পাস্ট ফর্ম কি বা দ্বিতীয় রূপটা কি, আপনি সহজেই বলতে পারবেন রোট, যদি আপনার মুখস্থ থাকে। কারণ রাইট, তারপর হচ্ছে রোট, তারপর হচ্ছে রিটার্ন। ভার্বের রূপ হচ্ছে তিনটি, প্রত্যেকটা ভার্বের 3টি করে রূপ আছে, এবং আপনি 3টা রূপই মুখস্থ করে ফেলবেন। তারপর হচ্ছে স্পিক। স্পিক মানে হচ্ছে কথা বলা। এই যে আমরা কথা বলি না, আমি কি করতেছি? আমি কথা বলতেছি, আই এম স্পিকিং, আমি কথা বলতেছি। তো এই কথা বলা ইংলিশ হচ্ছে স্পিক। স্পিকের আরেকটা রূপ হচ্ছে স্পোক, এবং তৃতীয় রূপ হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। তারপর হচ্ছে ডু, ডু মানে কোনো কাজ করা, ডু মানে করা, ডু। তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে ডান, ডান। তারপর হচ্ছে আপনার কাম, কাম মানে কি? আসা,
কাম মানে আশা, আশা। তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। এবং এই জিনিসগুলো আপনি সরাসরি মুখস্থ করবেন, কাম কেম কাম বানান সহ মুখস্থ করবেন। এটা আপনাকে মুখস্থ করতে হবে। আপনাকে যে অনেক বেশি ভার্বের 3টা রূপ মুখস্থ করতে হবে তা না, কিন্তু আপনি মোটামুটি 100-200 যতগুলা পারেন আস্তে আস্তে মুখস্থ করতে থাকেন। আপাতত আপনার 20টা-50টা জানলেই চলবে। এরপর হচ্ছে গো। গো মানে কি? যাওয়া। গো মানে যাওয়া। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো এন্ড গন, গো এন্ড গন। আপনি একদম ঝাড়া মুখস্থ করে ফেলেন এই স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো। এখানে তো আমি অল্প কিছু দেখালাম, আপনি যে কোনো একটা গ্রামার বই থেকে এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এই 3টা রূপ আপনি একদম মুখস্থ করে ফেলেন। তারপর হচ্ছে আমরা যেটা দেখব, স্ট্রং ভার্বের উইক ভার্বটা আমরা শিখে ফেললাম। এরপর হচ্ছে আমি সরাসরি ইএলএস, ইংলিশ লার্নিং সিক্রেটস কোর্সের যে রুলস, এই রুলসগুলো আপনাকে আমি দেখাবো। তো রুলস নাম্বার 1, এটা কিভাবে কাজ করে। রুল 1, এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে যে দেখেন, আমি কিছু বাক্য লিখি, বাংলা বাক্য লিখি, যে কোনো বাংলাকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করতে হয়। আমি রুলসটা আগে লিখি। রুল 1টা আসলে কি? রুল 1 হচ্ছে, রুলসটা আগে লিখি। রুল 1 হচ্ছে ব, ব সমান উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। একটু আগে আমি দেখালাম না ভার্বের 3টা রূপ, তো এই রূপের প্রথম ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের 3টা রূপ। আচ্ছা, তাহলে আমার রুলস হচ্ছে এটাই, ব উইল প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ওকে। এখন আপনি এটা মুখস্থ করবেন, ব উইল প্রেজেন্ট ফর্ম, ব উইল প্রেজেন্ট ফর্ম, ব উইল প্রেজেন্ট ফর্ম, ব উইল প্রেজেন্ট ফর্ম, ব উইল প্রেজেন্ট ফর্ম। এখন দেখেন এই ব উইল প্রেজেন্ট ফর্ম দিয়ে এরকম রুলস কয়টা? রুলস বেশি না। রুলস হচ্ছে আপনি মোটামুটি যদি 7-8টা রুলস পারেন, তাহলে আপনি যে কোনো বাংলা ভাষায় যত আমরা কথা বলি প্রত্যেকটা কথাকে আপনি ইংরেজিতে দ্রুত কনভার্ট করে ফেলতে পারবেন এবং দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এবং এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তো এখন এই ব উইল প্রেজেন্ট ফর্ম, এই সূত্র দিয়ে আমি কিভাবে বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করি দেখেন। প্রথমে আমি একটা বাক্য লিখি, বাংলা বাক্য লিখি। বাংলা বাক্য হচ্ছে যে আমি ঢাকা যাব। দেখেন, আমি ঢাকা যাব। তো এই বাক্যটা যখন আমি লিখলাম, তখন আমি ঢাকা যাব, এই বাক্যটা যখন আমি লিখলাম, তখন লেখার পরে আমি ঢাকা যাব, এই বাক্যটা লেখার পরে এটা যদি ইংলিশে কনভার্ট করতে চাই, আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দেখব বাংলা বাক্যের শেষ শব্দ। এটা একটা বাক্য, আমি ঢাকা যাব, এটা একটা বাক্য। আমি ঢাকা যাব, এটা হচ্ছে একটা বাক্য, এবং এই বাংলা বাক্যের শেষ শব্দ হচ্ছে যাব। এবং আমরা এই প্রত্যেকটা রুলসের ক্ষেত্রে বাংলা বাক্যের শেষ শব্দটা দেখব। এবং দেখেন, বাংলা বাক্যের শেষ শব্দের শেষে আছে শুধু ব, এবং আমাদের রুলসে আছে ব, তাই না? ব। তো আমি ঢাকা যাব, বাংলা বাক্যের শেষে আছে ব, এবং ব যদি শেষে থাকে তাহলে ডাইরেক্ট উইল দিতে হবে। উইল, যেহেতু যাব, এখানে যাওয়ার কথা বলা হচ্ছে, কিসের কথা বলা হচ্ছে? বাংলা বাক্যের শেষে যাব, যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে হচ্ছে আমি লিখব যাব, তাহলে আমি লিখব উইল, যেহেতু আমাদের সূত্রে আছে উইল, আমরা লিখলাম উইল, এবং কি করব? যাব, তাহলে উইল গো, যাব। আচ্ছা, এখন হচ্ছে আমি ঢাকা যাব, আমি যাব এই কথাটা তো লিখে ফেললাম, উইল গো মানে যাব। এখন কে যাবে? আমি যাব, তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, মানে হচ্ছে কে যাবে? আমি, তারপর হচ্ছে কোথায় যাব? ঢাকা, এবং এই ঢাকাটা আসবে শেষে, ঢাকা। তাহলে আই উইল গো ঢাকা, এবং একটা প্রিপোজিশন আসবে, সেটা হচ্ছে টু। এটা পরে প্রিপোজিশনের ব্যাপারটা নিয়ে পরে আপনার সাথে আমি ডিসকাস করবো। আপাতত হচ্ছে আপনি শুধু এইটুকু শিখেন, আই উইল গো টু ঢাকা।
আমি ঢাকা যাব। তাহলে আমি কি করলাম, প্রথমে উইল লিখলাম, উইল গো মানে যাব। যাব এই শব্দটা, শেষ শব্দটা আগে আমাদেরকে কনভার্ট করতে হবে, শেষ শব্দটা। তাহলে কি করব, যাব। ব আছে মানে হচ্ছে উইল, তারপর হচ্ছে কি করব সেটা, যাব। যাওয়ার ইংলিশ হচ্ছে গ এবং গো। এবং এই যে প্রেজেন্ট ফর্ম, গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু গো। গো এর আরো দুইটা ফর্ম আছে, একটু আগে আমি আপনাদেরকে শিখিয়েছি, সেটা হচ্ছে ওয়েন্ট এবং আরেকটা হচ্ছে গন। মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি উইলের সাথে গো, মানে উইলের পরে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন, প্রয়োজনে আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি আবার এই যে প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, এই জিনিসগুলো আপনি আবার দেখে নিতে পারেন, একটু টেনে দেখে নিতে পারেন। তো আমি ঢাকা যাব, উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাব এই শব্দটার প্রেজেন্ট ফর্ম গো, এটা লিখেছি। এবং তারপরে আমি আই এবং যাব এবং কোথায় যাব, ঢাকা, সেটা লিখেছি। আচ্ছা, তো এটা বুঝে যাবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি ঢাকা যাব, আইল গো টু ঢাকা। এরপরে যদি আমি লিখি যে আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব, একটা বাংলা বাক্য লিখলাম, আমি ইংরেজি শিখব। দেখেন, আমি ইংরেজি শিখব, দেখেন শেষ শব্দটা, বাংলা বাক্যের শেষ শব্দ আপনাকে লক্ষ্য রাখতে বলেছি, যে আপনি শুধু বাংলা বাক্যের শেষ শব্দটা খেয়াল করবেন। দেখেন এখানে শেষ শব্দ আছে বয়কারে বো, বয়কারে বো আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে শুধু ব। আমরা দেখবো যে আমাদের সূত্রের সাথে মিলেছে কিনা, ব আছে কিনা শেষে। তো ব যেহেতু আছে, তাহলে আমাদের শেষ শব্দ কোনটা, শিখবো। এই শব্দটার, এই শিখবো, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, LEARN, লার্ন। তো এইটাকে আমরা আগে কনভার্ট করব, এই শিখবো শব্দটাকে আমরা আগে কনভার্ট করব। তাহলে আমাদের কি প্রথমে কি করতে হবে, উইল লিখতে হবে, উইল লিখতে হবে, উইল লিখলাম। এখন এই শিখবো শব্দটা লিখতে হবে, শেখার ইংলিশ হচ্ছে লার্ন, মানে এটাই প্রেজেন্ট ফর্ম, এটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল লার্ন। আচ্ছা শিখবো, এখন কে শিখবে, কি শিখবে, কে শিখবে এবং কি শিখবে, আমি শিখবো, আই, এবং কি শিখবো, ইংরেজি শিখবো, সেটা শেষে, লার্ন ইংলিশ। কে শিখবে এবং কি শিখবে, তাহলে সেই দুটো আমি লিখেছি, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আশা করি বুঝতে পেরেছেন। আবার আরেকটা বাক্য যদি আমরা লিখি যে আমি বই পড়ব বা তুমি বই পড়বে, তাহলে আমি যদি এখানে লিখি তুমি বই পড়বে, তুমি বই পড়বে, ওকে। এখন আমরা একই কাজ করব, বাংলা বাক্যের শেষ শব্দটা দেখবো। বাংলা বাক্যের শেষে কি আছে, পড়বে, পড়বে। এই পড়বে যেহেতু আছে, এটা আমি আমি হলে হতো পড়বো, আর তুমি তাই পড়বে। আচ্ছা, তো এই শেষ শব্দে আছে ব, ব থাকলে কি হবে, উইল হবে। তাহলে আমরা এই শব্দটাকে আগে কনভার্ট করি, আমরা আগে লিখবো উইল, এবং পড়ার কথা বলা হচ্ছে, বাংলা বাক্যের শেষ শব্দে পড়ার কথা বলা হচ্ছে। পড়ার ইংলিশ কি, পড়ার ইংলিশ হচ্ছে রিড, উইল রিড। এবং কে পড়বে, কি পড়বে, কে পড়বে কি পড়বে, তাহলে কে পড়বে, আমি, তুমি পড়বে, তুমি, ইউ, 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 তুমি পড়বে, ক্যাপস আসছে, ইউ। আচ্ছা, কি করবে, কি পড়বে, বই, বুক, ইউ উইল রিড বুক, তুমি বই পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে সে ঘুমাবে, সে কি করবে, ঘুমাবে। আমরা একটা বাক্য লিখি, সে ঘুমাবে, সে ঘুমাবে। আচ্ছা, এখন খেয়াল করুন, সে ঘুমাবে। তাহলে যেহেতু বাংলা বাক্যের শেষ শব্দ, এখানে দেখেন ব আছে, ব থাকলে কি হবে, উইল হবে, ব থাকলে উইল হবে। তাহলে আমরা এই বাক্য এই 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 শব্দটাকে আমরা কনভার্ট করব, ঘুমাবো শব্দটাকে। তাহলে আমরা আগে লিখবো উইল, যেহেতু আমাদেরকে ব থাকলে উইল লিখতে হবে, উইল। ঘুমানোর ইংলিশ কি, ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ। এখন কে ঘুমাবে, সে, কে ঘুমাবে, সে, হি, হি মানে সে, হি উইল স্লিপ, সে ঘুমাবে। তারপরে হচ্ছে আর কি বলতে পারি, সে
ইংরেজি বলবে, সে ইংরেজি বলবে না। আচ্ছা, সে ইংরেজি বলবে বা তারা ইংরেজি বলবে। তারা তারা ইংরেজি বলবে। তারা ইংরেজি বলবে মানে ইংরেজিতে কথা বলবে আর কি, ইংরেজি বলবে। তো এটাকে আমরা যদি কনভার্ট করতে চাই, তারা ইংরেজি বলবে বা ইংরেজিতে কথা বলবে, তো তারা ইংরেজি বলবে, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম বাংলা বাক্যের শেষ শব্দ। বাংলা বাক্যের শেষে কি আছে? বলবে, মানে আছে ব থাকলে উইল হয়, আমরা তো জানি। তো এই বলবে শব্দটাকে আগে আমরা কনভার্ট করব। তো বলবে শব্দ, বলা ইংলিশ কি? স্পিক। একটু আগে আমরা বলেছি বলা ইংরেজি হচ্ছে স্পিক। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? যেহেতু বাংলা বাক্যের শেষে ব আছে, তার মানে হচ্ছে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে। তো আমরা লিখতে পারি এখানে উইল। উইল এবং এই বাংলা বাক্যের শেষ শব্দ যেটা বলা, এই শব্দটাকে আমরা নিয়ে আসি স্পিক। উইল স্পিক। উইল স্পিক মানে বলবে। এখন কথা হচ্ছে কে বলবে, কি বলবে? কে বলবে, কি বলবে? তাহলে কে বলবে? তারা। তারা বলবে। তাহলে দে। তাহলে শুরুতে হচ্ছে দে, এটা হচ্ছে সাবজেক্ট। কি বলবে? ইংরেজি। শেষে ইংলিশ। ইংলিশ। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে রুল 1, এবং এই রুল 1 দিয়ে আপনি অনেক 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 বাক্য এবং বাক্য আপনি বলতে পারবেন, হাজার হাজার বাক্য। যেমন আমি ঘুমাবো, আমি পড়বো, তুমি পড়বে, তুমি ছবি আঁকবে, সে কাজ করবে, তারা বই পড়বে, তারা বই লিখবে, তারা শিখবে। অনেক কিছুই, অনেক কিছুই আমরা কোনো কিছু করবে, হবে, খাবে, যে বাক্যের শেষে ব থাকবে সেটাকে আমরা উইল দিয়ে কনভার্ট করতে পারবো, এবং এই উইল প্লাস কি করব, এই যে শেষ শব্দ, সেই শব্দটাকে আমরা লিখব। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিস, আমি শুধু এটা আপনাকে দেখাচ্ছি যে সূত্রগুলো কিভাবে কাজ করে। আপনি কিভাবে এই সূত্রগুলো আয়ত্ত করবেন এবং প্র্যাকটিস করবেন সেগুলো নিয়ে আমি একটু পরেই ডিসকাস করব। এখন হচ্ছে শুধু আপনাকে দেখাচ্ছি যে ফর্মুলাটা কিভাবে কাজ করে এবং আপনি এটা শিখলে কিভাবে কত দ্রুত এটাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। তো এই রুলসটা আমরা দেখলাম যে কিভাবে ব উইল প্রেজেন্ট ফর্ম এই সূত্রটা কাজ করে। এখন আমরা আরো একটা সূত্র দেখব, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। বেশি সূত্র আপনার যে শিখতে হবে তা না, অল্প কিছু সূত্র আপনাকে শিখতে হবে, কিন্তু হোমওয়ার্ক করতে হবে আপনাকে বেশি, প্র্যাকটিস করতে হবে আপনাকে বেশি। ব উইল প্রেজেন্ট ফর্ম। এখন আমরা আরেকটা সূত্র শিখব, দ্বিতীয় সূত্র আপনার যেটা, সেটা হচ্ছে তব। তব সূত্র, এটা আপনাকে মুখস্থ করতে হবে। তব উইল বি। তব উইল বি প্লাস কেটে দিচ্ছি আইএনজি ফর্ম। তব উইল বি আইএনজি ফর্ম। তব উইল বি আইএনজি ফর্ম। এখন আইএনজি ফর্মটাকে আমরা শর্টকাটে বলবো ইং ফর্ম। যেমন আমরা বলি ইংরেজি, ইংরেজি যেভাবে বলি সেভাবে আমরা বলবো ইং ফর্ম। ইং ফর্ম, ইং ফর্ম। ইং ফর্মটা কি? ইং ফর্ম হচ্ছে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয় ইং ফর্ম। তো আইএনজি যোগ করলে ইং ফর্ম, যেমন রিড, রিডিং, ডু, ডুইং, স্পিক, স্পিকিং। তো ভার্বের শেষে আইএনজি যোগ করলে ইং ফর্ম হয়। তো এটা কিভাবে আমরা ইংরেজিতে কনভার্ট করব? তবটা কি? দেখেন, আমি কিছু বাংলা বাক্য লিখি, যেমন আমি ইংরেজি শিখতে থাকবো। খেয়াল করেন, শিখতে থাকবো, এই পুরাটাই কিন্তু ভার্ব। আগে আমরা দেখেছি একটা শব্দ, এখন দেখবো আমরা দুইটা শব্দ। দেখেন, শিখতে থাকবো, এই পুরাটাই কাজ। শিখতে থাকবো পুরাটাই কাজ। এখন দেখেন, আমাদের ফর্মুলা অনুযায়ী এই যে ত, শিখতের ত, এবং এই ত, এই ত, এবং হচ্ছে থাকবো, থাকবোর শেষে আছে ব, তার মানে শিখতে থাকবো, শিখতে থাকবো, দুইটা মিলে হচ্ছে তব। শিখতে থাকবো, তব।
কোন সূত্র? তব। তো আমি এই শিখতে থাকবো শব্দটাকে আগে কনভার্ট করব, শিখতে থাকবো। তাহলে আমাদেরকে সূত্র অনুযায়ী প্রথমে লিখতে হবে কি? উইল বি, উইল বি, উইল বি। আচ্ছা, উইল বি লেখার পরে এই যে আইএনজি, আইএনজি তে কনভার্ট করতে হবে। শেখার ইংলিশ কি? লার্ন। শেখার ইংলিশ হচ্ছে যে শিখতে, শিখতে থাকবো, তার মানে শিখতে এই শব্দটাকে কনভার্ট করবো। শেখার ইংরেজি কি? শেখার ইংরেজি হচ্ছে লার্ন। লার্ন মানে শেখা, LEARN, লার্ন। শেখার ইংলিশ হচ্ছে লার্ন। উইল বি তো আগেই লিখেছি, তারপরে শিখতে এই শব্দটা লিখবো লার্ন, এবং লার্নের সাথে আইএনজি দিতে হবে, ING, উইল বি লার্নিং। হয়ে গেল, আমাদের কিন্তু কনভার্ট করা শেষ। শিখতে থাকবে, এটা কনভার্ট করা শেষ। উইল বি লার্নিং মানে হচ্ছে শিখতে থাকবো, শেষ, শিখতে থাকবো। এখন কে শিখতে থাকবে? কি শিখতে থাকবে? আমি শিখতে থাকবো, তাহলে আই। কি শিখতে থাকবো? ইংরেজি, এটা শেষে I will be learning English, আমি ইংরেজি শিখতে থাকবো। ওকে, হয়ে গেল। তারপরে হচ্ছে আমি বই, তুমি বই পড়তে থাকবে, তুমি বই পড়তে থাকবে, তুমি বই পড়তে থাকবে। এটাকে যদি আমি ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, একই ব্যাপার, খুবই সহজ। দেখেন, এই যে বাংলা বাক্যের শেষ দুইটি শব্দ, বাংলা বাক্যের শেষ দুইটি শব্দ কি কি? একটা হচ্ছে পড়তে, আর একটা হচ্ছে থাকবে। তো পড়তের ত, থাকবের ব, দুইটা মিলে কি হয়? তব। তব থাকলে কি হয়? উইল বি হয়। তব থাকলে যেখানে লেখা আছে উইল বি হয়। তো তব যেহেতু আছে, আমরা এখানে লিখব উইল বি। উইল বি লেখার পরে আমাদেরকে আইএনজি ফর্ম, মেইন ভার্বের সাথে আইএনজি। তো ভার্বটা কি? ভার্বটা হলো পড়া, ভার্বটা হলো পড়া। তো এই পড়াটা, রিড, পড়া ইংরেজি কি? রিড। তো রিডের সাথে আইএনজি দিতে বলছে, রিডের সাথে আইএনজি, রিডিং, ING, রিডিং। তাহলে উইল বি রিডিং, পড়তে থাকবো, কনভার্ট করা শেষ। পড়তে থাকবো, কনভার্ট করা শেষ। পড়তে থাকবে, কনভার্ট করা শেষ। উইল বি রিডিং হয়ে গেল। এখন কে পড়তে থাকবে? কি পড়তে থাকবে? কে পড়তে থাকবে? তুমি, ইউ। উইল বি কি পড়তে থাকবে? বই, এটা শেষে, বুক। ইউ উইল বি রিডিং বুক, হয়ে গেল। একইভাবে তুমি, তুমি ঢাকা যেতে থাকবে, যাইতে থাকবে। এটা কিভাবে কনভার্ট করে? তুমি তুমি ঢাকা যাইতে থাকবে। একই ব্যাপার, একই ব্যাপার। যাইতে, যাইতে থাকবে, এই বাংলা বাক্যের শেষ দুইটি শব্দ। তো যাইতের ত, থাকবের ব, এই দুটা মূলে হচ্ছে তব। তো যাইতে থাকবে, এটাকে যদি আমরা শর্টকাটে নিয়ে আসি তব, তাহলে হচ্ছে যাইতে থাকবে। তাহলে হচ্ছে আমরা উইল বি আগে লিখব, একইভাবে আগের মতোই উইল বি। এবং উইল বি লেখার পরে আমরা মূল ভার্বটা, মূল ভার্ব কি? যাওয়া, যাওয়ার কথা বলা হচ্ছে, এই যে যাওয়া, উইল বি গো, উইল বি গো। এবং এটার সাথে এই যে কি বলছে? আইএনজি ফর্ম, মূল ভার্বের সাথে আইএনজি, আইএনজি উইল বির পরে মূল ভার্বের সাথে আইএনজি দিতে বলছে, গোয়িং, ইং, ইং ফর্ম, গোয়িং, গোটাকে ইং করে ফেলছি। তাহলে উইল বি গোয়িং, যাইতে থাকবে, এটা কনভার্ট করা কিন্তু শেষ। যাইতে থাকবে, এটা কনভার্ট করা শেষ। এখন প্রশ্ন হচ্ছে কে যাবে, কোথায় যাবে? কে যাবে, কোথায় যাবে? তুমি যাবে, ইউ। কোথায় যাবে? ঢাকা, সেটা শেষে, ইউ উইল বি গোয়িং ঢাকা। এখানে একটা প্রিপোজিশন টু বসবে, ইউ উইল বি গোয়িং টু ঢাকা। ওকে, তো এইভাবে আমি এরকম আরো এক্সাম্পল দিতে পারি, আরো উদাহরণ দিতে পারি। তো সেটা আমরা সামনে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন যে এটা কিভাবে কাজ করে। তো একইভাবে হচ্ছে তুমি শিখতে থাকবে, তুমি যাইতে থাকবে, পড়তে থাকবে, লিখতে থাকবে, অর্থাৎ তুমি কিছু পড়তে থাকবে, সেটা হলে সেটা রুলস হচ্ছে এই তব। আশা করি বুঝতে পেরেছেন যে এই রুলসটা, এই তব দিয়ে কিভাবে ইংরেজিটা দ্রুত কনভার্ট করে। তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে ইনবক্স করবেন, বা আমাদের ELS ক্লাব এই গ্রুপে আপনি পোস্ট করবেন। সবাই আপনাকে হেল্প করবে, আমিও আপনাকে হেল্প করব। তারপরে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের রুলস 2 ছিল।
এটা ছিল হচ্ছে আমাদের রুল 2 ছিল, রুল 2। তো এখন হচ্ছে আমরা রুল 3 তে যাব। রুল 3 সিক্রেট রুল 3 নাম্বার সূত্র। তো 3 নাম্বার সূত্রটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। আপনাকে যেটা করতে হবে সেটা হলো সূত্রগুলো বুঝতে হবে, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখেন। বোঝাটা খুব কঠিন কিছু না, আপনি বারবার দেখেন, দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। তো রুল 3টা কিভাবে? রুল 3টা হচ্ছে ল। বাংলা বাক্যের শেষে যদি ল থাকে, আমরা কিন্তু সবসময় একটা কথা বলছি, বাংলা বাক্যের শেষে ল সমান হচ্ছে পাস্ট ফর্ম। ভার্বের রূপ কয়টি? 3টি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ল সমান পাস্ট ফর্ম, মুখস্থ করে ফেলবেন রুলসটা। ল সমান কি? পাস্ট ফর্ম। এটা কেটে গেল। আচ্ছা, আমি আবার লিখছি। এটা হচ্ছে ল সমান পাস্ট ফর্ম। ওকে। তারপরে হচ্ছে এই ল সমান পাস্ট ফর্ম, এই সূত্রটা কিভাবে কাজ করে বা এটা দিয়ে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় দেখুন। আমি ইংরেজিতে আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আমি ইংরেজিতে কথা বলেছিলাম। এখন খেয়াল করুন, আমি ইংরেজিতে কথা বলেছিলাম, এই বাক্যের শেষে আছে লাম। এই শব্দটা হচ্ছে বলেছিলাম বা কথা বলেছিলাম, বলা, এবং বলা ইংরেজি কি আপনি তো জানেনই, স্পিক, এবং শেষে আছে লাম। এই লাম মানেই কিন্তু ল। বলেছিলাম, বলেছিলাম বা বললাম একই জিনিস। এই শেষে আছে ল। এই লয়াকার ম, এই দুইটা জিনিস আমরা বাদ দিব। এই দুইটা জিনিস যদি আমরা বাদ দিই, লয়াকার ম, তাহলে হচ্ছে শুধু লই থাকে, এবং লটাই হচ্ছে আমাদের সিম্বল। ল দিয়েই আমাদেরকে চিনতে হবে। এই ল যদি থাকে তাহলে বলেছিলাম এই শব্দটাকে আমরা আগে কনভার্ট করব ইংরেজিতে। বলেছিলামকে কনভার্ট করা ইংলিশ কি? বয় ইংলিশ কি? ল সমান শুধু কিছুই না, শুধু পাস্ট ফর্ম। তাহলে বলেছিলাম, বলার ইংলিশ স্পিক, হচ্ছে স্পিক। আপনি তো জানেনই যে বলার ইংলিশ হচ্ছে যদি স্পিক হয়, তাহলে আমরা ব্যবহার করব কি? পাস্ট ফর্ম, স্পিকের পাস্ট ফর্ম। অর্থাৎ স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক হয়ে গেল। কিন্তু বলেছিলাম বা কথা বলেছিলাম একই জিনিস, স্পোক। এখন কে বলেছিল, কি বলেছিল? তাহলে কে বলেছিল, কি বলেছিল? আমি বলেছিলাম, আই। কি বলেছিলাম? ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ। আমি কথা বলেছিলাম ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ। কিন্তু আমি ইংরেজিতে কথা বলেছিলাম, এখানে একটা প্রিপোজিশন দিলে হয়ে যাচ্ছে, আই স্পোক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ। আচ্ছা, তারপরে হলো আমি বা তুমি একটি আচ্ছা, তুমি ভাত খেয়েছিলে। বা তুমি ভাত খেয়েছিলে একই জিনিস। তুমি ভাত খেয়েছিলে বা তুমি ভাত খেলে। তুমি ভাত খেয়েছিলে বা তুমি ভাত খেলে। আচ্ছা, একই জিনিস। দেখেন দুইটা শেষেই ল আছে, বা লামও থাকতে পারে। এই যে লাম, সেটাও থাকতে পারে, আবার খেয়েছিলে সেটাও থাকতে পারে। শুধু লটা আমরা শুধু ফলো করবো যে ল সিম্বলটা আছে কিনা।
এই লটা আছে কিনা এটা দেখবো আমরা। শুধু ল মানে হচ্ছে শুধু পাস্ট ফর্ম। এখানে খাওয়ার কথা বলা হচ্ছে, খুব সিম্পল। খাওয়ার কথা বলা হচ্ছে, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, খাওয়ার ইংলিশ হচ্ছে কি ইট, ইট। কিন্তু আমরা কি ইট লিখবো? ইট লিখলে কি হবে? হবে না, কারণ ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা ব্যবহার করবো পাস্ট ফর্ম। তাহলে ইটের যে পাস্ট ফর্ম সেটা লিখতে হবে অ্যাট, এটি অ্যাট, অ্যাট হয়ে গেল। কিন্তু খেয়েছিলে বা খেলে ব্যাপারটা কিন্তু আমরা ইংরেজিতে কনভার্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কে খেয়েছিল, কি খেয়েছিল। তুমি খেয়েছিলে, সাবজেক্ট ইউ, কি খেয়েছিলে, ভাত, রাইস। শেষে ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, কনভার্ট হয়ে গেল। এখন তুমি ঢাকা গেলে বা সে ঢাকা গেল, সে ঢাকা গেল বা গিয়েছিল, গিয়েছিল একই ব্যাপার, শেষে ল আছে। গেল বা গিয়েছিল, এখানে মূল ভার্বটা হচ্ছে গেল বা গিয়েছিল। এবং যাওয়ার যদি আপনি গো দেন এখানে তাহলে কিন্তু হবে না, গো ব্যবহার করলে কিন্তু এখানে হবে না। কারণ হচ্ছে আমরা ব্যবহার করব কি ল সমান, যেহেতু ল আছে শেষে, ল আছে শেষে, সেহেতু আমরা পাস্ট ফর্মটা ব্যবহার করব, পাস্ট ফর্মটা ব্যবহার করব। এবং আমরা জানি যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, শুধু ওয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, শুধু ওয়েন্ট লিখলেই হয়ে যাচ্ছে। গেল বা গিয়েছিলটা আমরা কনভার্ট করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে কে গিয়েছিল, কোথায় গিয়েছিল। সিম্পল, সে গিয়েছিল হি, কোথায় গিয়েছিল ঢাকা, ঢাকা। এবং একটা প্রিপোজিশন আছে, যেহেতু মুভ করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো মুভ করলে টু বসে। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল, শেষ। তার মানে গিয়েছিল, খেয়েছিল, পড়েছিল, খেয়েছিলাম, পড়েছিলাম, দেখেছিলাম, লামও হতে পারে, আবার করেছিল, পড়েছিল, লিখেছিল, এরকম এরকমও হতে পারে। শেষে শুধু ল থাকলেই হবে। আমাদেরকে দেখতে হবে যে শেষে শুধু ল সিম্বলটা আছে কিনা। ল থাকলে আমরা শুধু আগে পাস্ট ফর্ম লিখবো, তারপর আমরা কে কে মানে সাবজেক্টকে সেটা লিখবো, মানে কাজটা কে করতেছে সে লিখবো, তারপর হচ্ছে কোথায় বা কি কাজ করতেছে সেটা আমরা শেষে লিখবো। ব্যাস, রুলস 3 আপনাদের জানা হয়ে গেল। তো এখন আমরা রুলস 4টা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ডিসকাস করব। যদি ভিডিওটা যেহেতু অনেক লম্বা হচ্ছে, দেখতে আপনাদের একবারে কষ্ট হয়, আপনারা সময় নিয়ে দেখবেন, সময় নিয়ে দেখবেন। এখন একটু দেখলেন, আবার পরবর্তীতে আবার দেখলেন, এভাবে আপনি দেখতে থাকবেন। আচ্ছা, রুলস 4 হচ্ছে রুল 4 কিভাবে কাজ করে। রুল 4 হচ্ছে সিম্বলটা কি, সিম্বলটা হচ্ছে তল, সিম্বলটা হচ্ছে তল, তল, তলা সমান, এটা আপনাকে মুখস্থ করতে হবে। তলা সমান, তলা সমান হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি বা ইং ফর্ম, ইং ফর্ম। তলা অজয়ারিং ফর্ম, এটা মুখস্থ করবেন এভাবে, তলা অজয়ারিং ফর্ম, 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 তলা অজয়ারিং ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তো এই তলা অজয়ারিং ফর্ম এই ব্যাপারটা কিভাবে কাজ করে, তলা অজয়ারিং ফর্ম এই ব্যাপারটা কিভাবে কাজ করে। এটা কাজ করে হচ্ছে, ধরেন যে আমি লিখলাম আমি ইংরেজিতে কথা বলতেছিলাম, আমি ইংরেজিতে কথা বলতেছিলাম। তো বলা ইংরেজি তো আপনি জানেনই, স্পিক। তো আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম, আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। যদিও এখানে শেষে লাম আছে, কিন্তু ল হওয়ার কথা, তাই না? যেহেতু আগের সূত্রটা একটু আগে যেটা শিখালাম যে লাম হওয়ার কথা, আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। তো কিন্তু যেহেতু এখানে আবার ত আছে, তার জন্য শুধু ল নিব না, আমরা ত
এবং ল দুইটাই নিব। বলিতেছিলাম এটা হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ, তো আমরা এখানে ত এবং ল এই দুইটা সিম্বল নিব। ত ল যদি দুইটা একসাথে থাকে তাহলে তলই নিব, শুধু ল নিব না, তলই নিব। তো বলিতেছিলাম এটা যদি থাকে সিম্বলটা তল, তাহলে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ওয়াজ বা ওয়ার এর যে কোনো একটা নিতে হবে। এখানে দুইটা আছে, ওয়াজ বা ওয়ার আছে, যেহেতু আমির সাথে ওয়াজ বসে, আয়ের সাথে ওয়াজ বসে, এটা জেনে রাখবেন, আয়ের সাথে ওয়াজ বসে, তো এখানে লিখবো ওয়াজ। আচ্ছা, এখন আমরা বলিতেছিলাম, মেইন ভার্বটা হচ্ছে বলা। বলা ইংরেজি কি? স্পিক। স্পিক, কিন্তু কথা হচ্ছে ভার্বের সাথে এই যে এখানে আইএনজি ফর্ম আছে, ভার্বের সাথে এখানে আইএনজি ফর্ম আছে, তার মানে হচ্ছে স্পিক তো লিখবই, এটার সাথে আইএনজি লিখবো, স্পিকিং। তার মানে কথা বলিতেছিলাম এটা কনভার্ট করা হয়ে গেল ওয়াজ স্পিকিং। এখান থেকে ওয়াজ ওয়ারের যে কোনো একটা নিয়েছি এবং এখানে আইএনজি ফর্মটা নিয়েছি, আইএনজিটা নিয়েছি, তাহলে কথা বলিতেছিলাম হয়ে গেল। এখন কে বলিতেছিল, কি বলিতেছিল? আমি বলিতেছিলাম আই, কি বলিতেছিলাম? ইংরেজিতে, ইন ইংলিশ, ইংরেজিতে। কথা কিসে বলিতেছিলাম? ইংরেজিতে। আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। তারপর হচ্ছে সে ভাত খাইতেছিল, যদি লিখি সে ভাত খাই, সাধু ভাষায় কনভার্ট করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। খাইতে ছিল, সে ভাত খাইতেছিল, সে ভাত খাইতেছিল। এখন দেখেন শেষ শব্দ খাইতেছিল, শুধু ল আমরা নিতে পারতাম, যেহেতু ত আছে তাহলে শুধু ল নিব না, আমরা তল নিব। এই যে তল, আমরা বুঝবো যে এটা হচ্ছে তল, এই সূত্রটা হচ্ছে, সিম্বলটা হচ্ছে তল। আর যদি তলা থাকে বাংলা বাক্যের শেষে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ওয়াজ বা ওয়ার এর যে কোনো একটা নিব। এখন সে, যেহেতু সে, হি এর সাথে ওয়াজ বসে, এর সাথে ওয়াজ বসে, এটা আপনার জানা থাকতে হবে, আমি বলে দিলাম, এখন আপনি জেনে গেলেন। হি, আচ্ছা হিটা আমরা পরে লিখি, ওয়াজ লিখবো। ওয়াজ কি করিতেছিল? খাওয়া। মূল ভার্বটা কি ছিল? খাওয়া, খাওয়ার কথা বলা হচ্ছিল। তাহলে ইট মানে খাওয়া, ইট। কিন্তু ইটের সাথে এই যে এখানে আইএনজি ফর্ম, ওয়াজ ওয়ার যে কোনো একটা প্লাস আইএনজি ফর্ম, ইটের সাথে আইএনজি লাগাইতে হবে। ইটিং, ওয়াজ ইটিং, খাইতেছিল, এটা আমাদের কনভার্ট করা শেষ। এখন হচ্ছে কে খাচ্ছিল, কি খাচ্ছিল? সে খাচ্ছিল, তাহলে হি ওয়াজ ইটিং কি খাচ্ছিল? ভাত, এটা শেষে রাইস, হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল, হয়ে গেল। হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল। যদি বলি সে ইংরেজি শিখতেছিল, শেখার ইংলিশ কি? লার্ন। লার্নের সাথে আইএনজি যোগ হবে, এখানে লার্নিং হয়ে যাবে। তাহলে তারা, আমরা এখানে লিখি তারা ইংরেজি শিখিতেছিল, সাধু ভাষায় নম্বরে শিখিতে ছিল, তারা ইংরেজি শিখিতেছিল, ব্যাস। এইটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করি, শিখিতে ছিল। এখানে ল নিতে পারতাম, কিন্তু যেহেতু ত আগে আছে সেহেতু তলা থাকলে ওয়াজ বা ওয়ার, যেহেতু তারা সাবজেক্ট, যেহেতু তারা থাকলে কিন্তু ওয়াজ ওয়ারের সাথে ওয়াজ ওয়ারের কোনটা বসবে? এটা একটা ফ্যাক্ট, তাই না? তারা থাকলে ওয়ার বসবে, যেহেতু তারা থাকলে ওয়ার বসবে। আপাতত এটাই জানেন, পরে আমি আপনাকে বুঝাচ্ছি। তারা, তাহলে ওয়ার, তারা ইংরেজি শিখিতেছিল, ওয়ার বসলো। এখন কি করতেছিল? শিখিতেছিল। মেইন ভার্বটা বাংলা বাক্যের শেষ শব্দ, শিখিতেছিল, শেখা। এই শেখা ইংলিশ কি? লার্ন মানে শেখা। শুধু কি লার্ন দিলেই হবে? হবে না, কারণ এটার সাথে আইএনজি ফর্ম আছে, আইএনজি লিখতে হবে। লার্নিং, ওয়ার লার্নিং, শিখিতেছিল। এখন কি শিখিতেছিল? কারা শিখিতেছিল? তারা শিখিতেছিল, দে মানে হচ্ছে তারা। কি শিখিতেছিল? ইংরেজি, দে ওয়ার লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখিতেছিল, দে ওয়ার লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখিতেছিল। ব্যাস, আপনি বুঝে গেলেন ব্যাপারটা, যে তলা সূত্র থাকলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা হবে এবং মূল ভার্বের সাথে বাংলা বাক্যের যে শেষ শব্দ সেটার সাথে আইএনজি হবে। আচ্ছা, রুল 4 আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাকে জানাবেন।
আমাকে ইনবক্স করবেন, আমাদের গ্রুপে এলএস ক্লাবে পোস্ট করবেন, অথবা আমার সাথে আপনি ডিসকাস করবেন, আমি আপনাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেব, এটা কোনো সমস্যা না। তো এখন আমরা রুল 5 শিখব। রুল 5 কিভাবে কাজ করে? রুল 5 হচ্ছে রুল 5 রুল 5 এই রুলসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে আমি আরেকটা ক্লাস করব। তো রুল 5 কি? রুল 5 হচ্ছে তছ। সিম্বলটা হচ্ছে তছ। তছ বাংলা বাক্যের শেষ যদি তছ থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এম অথবা ইজ অথবা আর, এইগুলাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এম ইজ আর, এটার সাথে আইএনজি ফর্ম, ভেরি সিম্পল। তাহলে এই সূত্রটা আপনি কিভাবে মুখস্থ করবেন? তছ সমান অ্যামিজারিং ফর্ম, তছ অ্যামিজারিং ফর্ম, তছ অ্যামিজারিং ফর্ম, সমান বলার দরকার নেই, প্লাস মাইনাস এগুলোও বলার দরকার নেই। তছ অ্যামিজারিং ফর্ম, তছ অ্যামিজারিং ফর্ম, তছ অ্যামিজারিং ফর্ম, শর্টকাট বলবেন তছ অ্যামিজারিং ফর্ম, ব্যাস এটা আপনি মুখস্থ করে ফেলবেন সূত্রটা, তছ অ্যামিজারিং ফর্ম। তো এটা কিভাবে কাজ করে? খুব সহজ, আমি ইংরেজি শিখিতেছি, আমি ইংরেজি শিখিতেছি। তো শেষ শব্দ কোনটা? শিখিতেছি। তাহলে কি বসবে? প্রথমে অ্যামিজারের যে কোনো একটা, যেহেতু সাবজেক্ট আমি, আমির সাথে আইয়ের সাথে বসে হলো এম, এটা আমরা সবাই জানি, এটা সবাই জানে, এম বসবে। তাহলে আগে আমরা এম লিখি এবং এটার সাথে অ্যামিজারের যে কোনো একটা এবং এটার সাথে আইএনজি বসবে। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে শেখা, শিখিতেছি, বাংলা বাক্যের শেষ শব্দ শিখিতেছি ইংলিশ, শেখা ইংলিশ আপনি তো জানেনই, লার্ন এবং লার্নের সাথে আইএনজি, লার্নিং। তাহলে এম লার্নিং, শিখিতেছি হয়ে গেছে, শিখিতেছি এটা কিন্তু কমপ্লিট। এখন কি শিখিতেছি? কে শিখিতেছে? আমি শিখিতেছি, তাহলে আই। কি শিখিতেছি? ইংরেজি, ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতেছি। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতেছি। আচ্ছা, তুমি ইংরেজি বলিতেছ, শেষ মানে শব্দটা বা ভার্বটা হচ্ছে বলা। তাহলে তুমি ইংরেজি বলিতেছ। তাহলে বাংলা বাক্যের শেষ শব্দ কি? বলা। তবে তার আগে আমাদেরকে দেখতে হবে যে অ্যামিজারের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যেহেতু সাবজেক্ট তুমি, ইউ থাকলে এম হবে না ইজ হবে না আর হবে? আমরা জানি ইউ আর সব জায়গায় ব্যবহার করা হয়, ইউ আর, তার মানে ইউ এর পরে আর বসবে, আর। তাহলে আর লিখবো আমরা, আর কি? আর এরপর হচ্ছে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে বলা। আমরা তো শিখেছি স্পিক মানে বলা, স্পিক আর স্পিক, কিন্তু শুধু স্পিক দিলে হবে? স্পিকের সাথে আইএনজি দিতে হবে, স্পিকিং। এখন কে বলিতেছে, কি বলিতেছে এটা তো শেষ। এখন কে বলিতেছে, কি বলিতেছে? তুমি বলিতেছ, সাবজেক্ট হচ্ছে ইউ, কি বলিতেছ? ইংলিশ, ইউ আর স্পিকিং ইংলিশ। তুমি ইংরেজি বলিতেছ, ইউ আর স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজি বলিতেছ। আচ্ছা, তারপর হচ্ছে তুমি বই পড়িতেছ, তারা বই পড়িতেছে, তারা বই পড়িতেছে, তারা বই পড়িতেছে। তাহলে এখানে তছ ছিল, এখানেও তছ, এখানে তছ, এখানে তছ, এখানেও তছ, তেছে মানেই হচ্ছে তছ। তাহলে তছ সিম্বলটা হচ্ছে তছ। তো তছ থাকলে কি হয়? অ্যামিজারের যে কোনো একটা হয়। তাহলে যেহেতু তারা, তাহলে দে আর, দের সাথে আর বসে, জেনে রাখবেন।
তাহলে আমরা এখানে লিখি আর। তারপর হচ্ছে মূল ভার্বটা কি? পড়া, রিড মানে পড়া। রিডের সাথে আইএনজি ফর্ম, আইএনজি দিব, রিডিং হয়ে গেল। তাহলে পড়িতেছে ব্যাপারটা শেষ। এখন কারা পড়িতেছে? কি পড়িতেছে? তারা পড়িতেছে, দে। কি পড়িতেছে? বই। শেষে দে আর রিডিং বুক, তারা বই পড়িতেছে। তো রুলস 5 আশা করি আপনারা বুঝে ফেলেছেন। তাহলে আমরা 5টা রুল শিখে গেলাম। একটা হচ্ছে 5টা সিম্বল শিখে গেলাম বাংলা বাক্যের শেষে যদি এগুলো থাকে। একটা হচ্ছে ব, একটা হচ্ছে তব, একটা হচ্ছে ল, একটা হলো তল, একটা হচ্ছে তছ। এবার আমরা আরেকটা রুলস শিখবো, সেটা হচ্ছে অছ। অছ, অছ বাংলা বাক্যের শেষে দেখবেন অছ আছে। এটা কিভাবে কাজ করে এবং এই রুলসটা থাকলে কি হয়? রুল 6, অছ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এই অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্বের 3টা রূপ তো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে বসবে পাস্ট পার্টিসিপল ফর্মটা, বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। হ্যাভ অ্যাজ পাস্ট পার্টিসিপল ফর্মটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে 3 নাম্বার রূপটা একদম শুরুতে বলেছিলাম। তো প্রথমে বসবে হ্যাভ অ্যাজ। এখন দেখেন, তো আমি ইংরেজি শিখিতেছি, এটাকে আমরা শিখি আছি, আছি বলতে পারি, আছি, আমি ইংরেজি শিখিয়াছি। আচ্ছা এখন দেখেন, আমি ইংরেজি শিখিয়াছি এই বাক্যটাকে আমরা কনভার্ট করব। আমি ইংরেজি শিখি আছি, শেষে দেখেন অ আছে, অন্তস্থ আকারে আ, মানে এটাকে আমরা অ বলি, এবং ছ, ছ আছে, তাই না? ছ আছে, তাহলে অছ আছে। বাংলা বাক্যে শেষে আছি, আছি, শিখি আছি, আছি অন্তস্থ এবং ছ, আছি মানে অছ। তো অছ থাকলে যেটা হয়, আমরা এটা কেটে ফেলি। অছ থাকলে যেটা হয়, সেটা হচ্ছে যে হ্যাবেস বসে অছ, অছ আছে না বাংলা বাক্যের শেষে, শিখিয়াছি অছ। তো বাংলা বাক্যের শেষে যদি অছ থাকে তাহলে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসে। যেহেতু আমি আছি তাহলে আই হ্যাভ বসে, আই হ্যাভ। তাহলে আমরা লিখবো আগে আই, তারপর হচ্ছে লিখবো, আচ্ছা আইটা পরেই লিখি, আমরা হ্যাভ লিখি, হ্যাভ লিখি। এবং শেখা, মূল ভার্বটা হচ্ছে শেখা। তাহলে শেখার ইংলিশটা আপনি জানেনই, লার্ন। তবে লার্ন থাকলে হবে না। লার্নের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? লার্ন, লার্ন, লার্নড, এল ই এ আর এন টি, লার্নড, লার্নড, হ্যাভ লার্নড। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3টা রূপ তো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। লার্ন, তাহলে হ্যাভ লার্নড, শিখিয়াছি, এটা কিন্তু কনভার্ট হয়ে গেল। এখন কে শিখিয়েছে? কি শিখিয়েছে? আমি শিখিয়েছি, আই হ্যাভ লার্নড। কি শিখিয়েছি? ইংলিশ, আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এটাকে আমরা অছর সূত্রে নিয়ে আসি। অর্থাৎ আমরা বলি না যে আমি ইংরেজি বলিয়াছি, বলিয়াছি অন্তস্থ আকার ছয়রসি, বলিয়াছি, বলিয়াছি। এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? অছ, অছ যেহেতু আছে শেষে, অন্তস্থ এবং ছ, তার মানে হ্যাভ এর যে কোনো একটা। তুমি, তুমি মানে কি? ইউ, ইউ এর পরে হ্যাভ বসে। তাহলে হ্যাভটা আগে লিখি, হ্যাভটা আগে লিখি, হ্যাভ, হ্যাভ, হ্যাভ এর যে কোনো একটা লিখলাম। এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিসের? বলার। আমরা তো শিখেছি স্পিক, স্পোক, স্পোকেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল স্পোকেন, 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 হ্যাভ স্পোকেন, বলিয়াছি, এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে বলিয়াছি, এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে কে বলিয়াছে, কি বলিয়াছে? তুমি বলিয়াছো, ইউ বসবে, ইউ বসবে, ইউ হ্যাভ স্পোকেন, কি, ইউ হ্যাভ স্পোকেন, কি, কি কি বলার কথা বলা হচ্ছে? ইংরেজি, ইংলিশ। কি বলেছো তুমি? ইংলিশ। ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ। তুমি ইংরেজি বলি, তুমি ইংরেজি বলি আছি তো না, তুমি ইংরেজি বলি আছো, তুমি ইংরেজি বলি আছো, তুমি ইংরেজি বলি আছো। আচ্ছা এখন তারা ইংরেজি বলি, এটাকে আমরা বলিতেছে আছে তো, আমরা বলি, তারা ইংরেজি পড়ি আছে, পড়ি আছে নিয়ে আসি, পড়িয়াছে, পড়ি আছে। আচ্ছা
তারা বই পড়িয়াছে, তারা বই পড়িয়াছে। এখন শেষে দেখেন অছ আছে, তারা বই পড়িয়াছে অছ। তো এরকম যদি বাংলা বাক্যে শেষে অছ থাকে তাহলে কি কি করতে হয়? হ্যাভ হ্যাজ বসাইতে হয়। তাহলে হ্যাভ হ্যাজ যদি বসাইতে হয় তাহলে যদি তারা থাকে, তারা থাকলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাভ বসবে। দে হ্যাভ। তাহলে হ্যাভ, দে হ্যাভ কি করিয়াছে? পড়িয়াছে। পড়া, পড়া ইংলিশ কি? রিড। দে হ্যাভ রিড। এবং পড়াটাই কিন্তু এই যে এটা কিন্তু রিড 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 তিনটাই কিন্তু সেম। রিড 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 এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। রিড, রিডের প্রেজেন্ট ফর্মও রিড, রিডের পাস্ট ফর্মও রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্মও রিড। রিড রিড রিড। তো আই হ্যাভ রিড। তো তারা বই পড়িয়াছে, তাহলে কি হবে? কে পড়িয়াছে? তারা। কি পড়িয়াছে? বই। দে হ্যাভ রিড বুক। তারা বই পড়িয়াছে। তো এভাবে তারা খাইয়াছে, তারা গিয়াছে, তারা লিখিয়াছে, পড়িয়াছে, ঘুমাইয়াছে, করিয়াছে, তারপর দেখিয়াছে, এরকম অনেক অনেক শব্দ আসতে পারে। তো সবগুলো যদি অছ শেষে থাকে তাহলে হ্যাভেজ এবং তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো এখন এই সূত্রটা মুখস্থ করবেন কিভাবে? অছ, অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল, অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল, অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল। এটা আপনি একদম মুখস্থ করে ফেলবেন, রুল 5টা। অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল, অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল, অছ হ্যাভেজ পাস্ট পার্টিসিপল, একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তো এখন আমরা রুল 6 দেখব। রুল 6, রুল 6 তো আমরা দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে রুল 7। রুল 7 হচ্ছে, রুল 7 হচ্ছে তছ। তছ এবং টাইম পিরিয়ড, টিপি। টাইম পিরিয়ড, পিরিয়ড, ওকে, টাইম পিরিয়ড। তছ টিপি টাইম পিরিয়ড। তো তছ টিপি টাইম পিরিয়ড, এই রুল 7 এর সূত্রটা কি? এটা হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাভ বিন দিয়ে শুরু হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। ওকে, তো এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে, ধরেন যে তুমি, বাংলা বাক্য লিখি, তুমি, তুমি ভাত খাইতেছো। এটা কোন সূত্র বলেন তো? তুমি ভাত খাইতেছো, যেহেতু শেষে আছে ত ছ, তার মানে একটা তছ সূত্র। কিন্তু তছ সূত্রে তো আবার টিপি আছে। টিপি মানে কি? টিপি মানে হচ্ছে টাইম পিরিয়ড, মানে তুমি কতক্ষণ ধরে খাইতেছো, সময়ের উল্লেখ। সময়, টাইম পিরিয়ড, সময়। টাইম পিরিয়ড মানে হচ্ছে সময়। তুমি ভাত খাইতেছো, এটা তছ সূত্র, আমরা বুঝলাম যে শেষে ত ছ, কিন্তু কতক্ষণ ধরিয়া খাইতেছো? কতক্ষণ ধরিয়া? আমরা লিখলাম যে 2 ঘন্টা, তাহলে এটা টাইম পিরিয়ড। 2 ঘন্টা ধরিয়া, ধরিয়া। এখন খেয়াল করেন ব্যাপারটা, তুমি ভাত খাইতেছো 2 ঘন্টা ধরিয়া, তুমি ভাত খাইতেছো 2 ঘন্টা ধরিয়া। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এই পর্যন্ত তছ, কিন্তু তারপরে এই বাক্যের সাথে যেহেতু টাইম যোগ আছে, তাই এটা এই পুরো বাক্যটা আর তছ নাই, এটা হয়ে গেছে তছ টিপি। আরেকটা সূত্র, ফর্মুলা 7, রুল 7, আরেকটা রুলস হয়ে গেছে, তছ টিপি হয়ে গেছে। তাই এটা শুরু হবে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে। এখন কথা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে হবে, যেহেতু তছ এবং তছর সাথে সময় যোগ আছে, 2 ঘন্টা ধরিয়া, 3 ঘন্টা ধরিয়া, 1 দিন ধরিয়া, 5 দিন ধরিয়া, তো সময় যোগ আছে, তছ এবং তার সাথে সময় যোগ আছে। তো এরকম যদি থাকে তাহলে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে শুরু হয়। এখন যেহেতু সাবজেক্ট তুমি, তুমি থাকলে আমরা তো জানি, আগেই শিখেছি যে তুমি থাকলে হ্যাভ হয়, তুমি থাকলে হ্যাভ হয়। তাহলে হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন,
তুমি থাকলে হ্যাভ বিনটা আমরা আগে লিখব। এখন মূল ভার্বটা কি? মূল ভার্বটা হলো খাওয়া, খাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এটার সাথে আইএনজি দিতে হবে, কারণ এই যে এখানে আইএনজি ফর্ম লেখা আছে, তাহলে ইট, এটার সাথে আইএনজি, ইটিং, ইটিং, হ্যাভ বিন ইটিং, হয়ে গেল, হয়ে গেল, মূল ভার্ব শেষ, খাইতেছো, হয়ে গেল এটা। এখন হচ্ছে কে খাইতেছে, কতক্ষণ ধরে খাইতেছে? তুমি খাইতেছো, ইউ, ইউ হ্যাভ বিন ইটিং, কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে। তো ইটিং ফর 2 hours, ফর 2 hours, ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে খাইতেছো, তুমি ভাত খাইতেছো 2 ঘন্টা ধরে। কি খাইতেছো যেখানে লেখা হয় নাই হচ্ছে রাইস, ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছো। আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি যে তুমি 3 ঘন্টা ধরিয়া, তুমি 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 বই পড়িতেছ, এটা কিন্তু তসা, এবং এটার সাথে এখন সময় যোগ করব। তুমি বই পড়িতেছ কতক্ষণ ধরিয়া? 3 ঘন্টা ধরিয়া। 3 ঘন্টা ধরিয়া, তুমি বই পড়িতেছ 3 ঘন্টা ধরিয়া, সময় যোগ করলাম। এখন তুমি বই পড়িতেছ 3 ঘন্টা ধরিয়া, তাহলে হচ্ছে তুমি, আচ্ছা তুমি না দিয়ে এটা আমরা দেই সে, বই পড়িতেছ না দিয়ে, যেহেতু সে আছে, পড়িতেছে হবে, কারণ সে সে পড়িতেছে, তাহলে তেছে, সে বই পড়িতেছে 3 ঘন্টা ধরিয়া। তাহলে সে, হি থাকলে কি হ্যাভ হয় না হ্যাজ হয়? হি থাকলে হ্যাজ হয়, তাহলে হ্যাজ বিন হবে, তাহলে হ্যাজ বিন হবে। আমরা আগে হ্যাজ বিনটা লিখে নিই, হ্যাজ বিন, এবং এটা সাথে আইএনজি, কি করিতেছে? পড়িতেছে, মূল ভার্ব কোনটা? পড়া, তাহলে রিড, রিডের সাথে আইএনজি যোগ, রিডিং, হি হ্যাজ বিন রিডিং, সে পড়িতেছে, হয়ে গেল, হি হ্যাজ বিন রিডিং। এখন কে পড়িতেছে, কি পড়িতেছে, কতক্ষণ ধরিয়া পড়িতেছে? সে পড়িতেছে, ই হ্যাজ বিন রিডিং, পড়িতেছে, কি কি পড়িতেছে? বই, হ্যাজ বিন রিডিং বুক, কতক্ষণ ধরিয়া? 3 ঘন্টা ধরিয়া, ফর 3 hours, সে 3 ঘন্টা ধরে একটি বই পড়িতেছে, এ বুক ফর 3 hours। আচ্ছা, তারপরে হচ্ছে সে বই পড়িতেছে 3 ঘন্টা ধরিয়া, তারপরে হচ্ছে কি বলতে পারি? সে ঢাকা যাইতেছে 4 ঘন্টা ধরিয়া, আমরা লিখতে পারি সে, না তারা, ঢাকা যাওয়ার সময় জ্যাম হয় না, অনেক সময়ও লাগে, সেটাই, তারা ঢাকা যাইতেছে 4 ঘন্টা, 4 ঘন্টা ধরিয়া, 4 ঘন্টা ধরিয়া। তো এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে খুব সিম্পল, খুব সিম্পল। তারা ঢাকা যাইতেছে, শেষ শব্দ হচ্ছে যাইতেছে, তাহলে তার আগে তো আমাদেরকে হ্যাভ বিন আসবেন, যেহেতু তারা, তারা থাকলে হ্যাভ হয়। বিন, তারা ঢাকা যাইতেছে, কোথায় যাইতেছে? ঢাকা যাইতেছে। তো ঢাকা যাইতেছে, এটা খুব সিম্পল, ঢাকা যাইতেছে, ঢাকা যাও কি? 1 মিনিট, একটা কল আসছে। তো আচ্ছা, তারা ঢাকা যাইতেছে, তাহলে দে হ্যাভ বিন। আচ্ছা, এখন মূল ভার্ব হচ্ছে যাওয়া, যাইতেছে, তাহলে এটা হচ্ছে গো, গো এর সাথে আইএনজি, গোয়িং, দে হ্যাভ বিন গোয়িং। এখন কি করিতেছে তারা? ঢাকায় যাইতেছে, সাবজেক্ট হচ্ছে দে, দে হ্যাভ বিন গোয়িং,
গোয়িং যেহেতু যাইতেছে একটু ঢাকা, ঢাকা যাইতেছে কতক্ষণ ধরে যাইতেছে 4 ঘন্টা, ফর 4 hours they have been going to ঢাকা ফর কতক্ষণ ধরে 4 hours 4 ঘন্টা ধরে। তাহলে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার যে মানুষ কিছু করিতেছে কতক্ষণ ধরে করিতেছে সেটা হলে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে শুরু হয় এবং মূল ভার্ব অর্থাৎ কি কাজটা করিতেছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এইটা আপনারা কিভাবে মুখস্থ করবেন? মুখস্থ করবেন হচ্ছে তছাটিপি হ্যাভ বিন হ্যাজ বিন ইনফ্রম, 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 তছাটিপি হ্যাভ বিন হ্যাজ বিন ইনফ্রম। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন রুলসটা। তো এখন আমরা আরেকটা সর্বশেষ আরেকটা রুলস আমরা শিখবো আজকে, তারপর আমরা হোমওয়ার্কে চলে যাব। সেটা হচ্ছে রুল। খুব সিম্পল, খুবই সিম্পল। রুল কত? রুল 8, রুল 8, 8 নাম্বার রুল। এটা আমরা শিখবো। সেটা হচ্ছে এতক্ষণ আমরা শিখেছি কি কি শিখেছি? কতগুলো সিম্বল? ব, তব, ল, তল, তছ, তারপরে হচ্ছে তছ টিপি, তছ টাইম পিরিয়ড, তছ টিপি। তো আমরা কয়টা সূত্র শিখেছি? 1 2 3 4 5 6 7টা। এখন আমরা শিখবো হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে নীল। নীল, নীল মানে শূন্য, নীল মানে জিরো, যেটার মধ্যে কিছুই নাই। নীল মানে নীল, নীল মানে জিরো, শূন্য। অর্থাৎ যে বাংলা বাক্যের শেষে এই ব, তব, তল, তস, অস, তস টিপি এই সিম্বলগুলা নাই, অর্থাৎ শূন্য, যে বাংলা বাক্যের শেষে, সেটাই হচ্ছে নীল। যেমন হচ্ছে আমি বই পড়ি, আমি বই পড়ি। খেয়াল করেন, আমি বই পড়ি, এটা কিন্তু বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে পড়ি, পড়া, তাই না? আমি বই পড়ি, কিন্তু এখানে কি ব আছে, তব আছে, ল আছে, তল, তস, তস টিপি, এরকম কোন সিম্বল আছে এই বাংলা বাক্যের শেষে? নাই। তার মানে হচ্ছে এটার সিম্বল হচ্ছে নীল। নীল মানে শূন্য, মানে হচ্ছে নাই, এটা শেষে এই সিম্বলগুলো নাই, তাহলে এটা নীলের মধ্যে পড়বে, নীল। আচ্ছা, তাহলে নীল যদি থাকে, নীলের সূত্র হচ্ছে, নীলের রুলসটা হচ্ছে এরকম, নীল সমান নীল সমান প্রেজেন্ট ফর্ম। নীল সমান প্রেজেন্ট ফর্ম, নীল সমান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তো আমি বই পড়ি, নীল। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শুধু আমাকে প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। আমরা তো প্রেজেন্ট ফর্ম কি জানি? তাহলে পড়ি, পড়ার ইংরেজি রিড। যেহেতু শুধু নীল নীল আমরা জানি এই বাক্যটা নীল, তার মানে এই যে শেষ শব্দটা, এটার প্রেজেন্ট ফর্ম পড়া, পড়ার ইংরেজি কি? রিড। শুধু এটাই লিখবো, রিড। রিড হয়ে গেল, কাজ শেষ। পড়ি, পড়ি এটা বলা শেষ। এখন কথা হচ্ছে যে আমি, কে পড়ে, কি পড়ে? আমি পড়ি, আই, কি পড়ি? বুক, আই রিড বুক। আমি বই পড়ি। আচ্ছা, আরেকটা বাক্য, তুমি তুমি ঢাকা যাও, যদি এটা বলা হয়, ঢাকা, তুমি ঢাকা যাও, তাহলে কি হচ্ছে? এখানেও কিন্তু দেখেন ব নাই, বাংলা বাক্যের শেষ শব্দ তো যাও মানে গো, এখানে কিন্তু কোনো সিম্বলই নাই। তো না থাকলে কি হবে? না থাকলে নীল হবে, বুঝতে হবে যে এটা নীল। এই বাক্যটা নীল থাকলে কি হয়? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এই যাও, যাওয়ার ইংলিশটাই সরাসরি বসে যাবে। যাওয়ার ইংলিশ কি? গো। যাওয়ার ইংলিশ হচ্ছে গো, আমরা লিখলাম গো। এখন কে যাবে, কোথায় যাবে? তুমি যাবে, ইউ। কোথায় যাবে? ঢাকা।
ইউ গো ঢাকা, হয়ে গেল। ইউ গো ঢাকা, তুমি ঢাকা যাও, তুমি ঢাকা যাও, হয়ে গেল। এখন হচ্ছে একটা প্রিপজিশন আছে টু, তুমি ঢাকা যাও, ইউ গো টু ঢাকা, তুমি ঢাকা যাও। তারপরে হচ্ছে তারা ভাত খায়, তারা ভাত খায়, একটা বাক্য, এটাকে কি বলবো? তারা ভাত খায়। এখন খেয়াল করেন, তারা ভাত খায়, তো তারা যেহেতু ভাত খায়, এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে তারা ভাত খায় বাংলা বাক্যের শেষে ব তব তল তস অস তস টিপি নীল, কোনোটাই নেই, মানে কোনোটাই নেই। তার মানে বুঝতে হবে এই বাক্যটা নীল, নীল সূত্রের মধ্যে পড়ে। তো নীল যদি হয় তাহলে কি শুধু এই শব্দটার বাংলা বাক্যের সেই শব্দটা সরাসরি রূপ বসে যাবে। এখানে খাওয়ার কথা বলা হচ্ছে, ইট, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, হয়ে গেল। খায় ব্যাপারটা শেষ। এখন কি খায়? কে খায়? তারা খায়, তারা খায়, কারা খায়? তারা খায়। দে, দে মানে তারা, কি খায়? ভাত, শেষে বসবে, শেষে বসবে। দে ইট রাইস, তারা ভাত খায়। দে ইট রাইস, তারা ভাত খায়। দে ইট রাইস, তারা ভাত খায়, হয়ে গেল। তো আশা করি আপনারা এই নীল সূত্রের ব্যাপারটাও বুঝতে পেরেছেন। আগে সরাসরি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি করে সেটা লিখবেন, তারপর হচ্ছে কে করে কি করে সেটা লিখবেন, হয়ে গেল। প্রেজেন্ট ফর্মটাই শুধু বসবে। আচ্ছা, এখন যদি এ পর্যন্ত বুঝতে আপনার কোনো সমস্যা হয়, কোথাও আটকে যান, তাহলে আপনি ভিডিওটা টেনে আবার দেখবেন সেই জায়গাটা কোথায় বুঝেন নাই। দ্বিতীয় হচ্ছে তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, আপনি আমাকে সরাসরি মেসেঞ্জারে কল দিবেন, আমাকে ফোনেও কল দিতে পারেন। আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপাতত যে নাম্বারটা আমার সেটা হচ্ছে 01, যদি আমি ফোন পিক করি না, খুব কম করি, 017201999360। যদি আমি ফোন পিক না করি, এবং তাহলে আপনি আমাকে টেক্সট করতে পারেন, এবং আপনার কি প্রয়োজন, মানে আপনি মানে কোথাও আটকে গেছেন বা কোনো প্রবলেম হচ্ছে সেটা লিখে আপনি টেক্সট করতে পারেন, যে ইংলিশ ক্লাসের জন্য। তো যেহেতু আমি অনেক সময় ফোন পিক করি না বা ব্যস্ত থাকি, ফোন পিক করতে পারি না, এর জন্য। আর আপনি যদি আমাকে মেসেঞ্জারে কল দেন তাহলে হচ্ছে খুব ইজি হয়, বা মেসেঞ্জারে টেক্সট দিলে আমি আপনাকে সরাসরি বুঝিয়ে দিতে পারবো। অথবা আপনি ইএলএস ক্লাব এই ফেসবুক গ্রুপে আপনি সরাসরি আমাকে পোস্ট দিতে পারেন, আমি সেখানে রিপ্লাই করবো, আপনি কি বুঝেন নাই, কোথায় আপনার বুঝতে সমস্যা হচ্ছে। তো তারপরে হচ্ছে এখন আমরা এই 8টা রুলস, এই নীল, এই এই সূত্রটা আপনি কিভাবে পড়বেন? নীল প্রেজেন্ট ফর্ম, নীল প্রেজেন্ট ফর্ম, নীল প্রেজেন্ট ফর্ম, নীল প্রেজেন্ট ফর্ম, এবং প্রত্যেকটা সূত্র আপনি মুখস্থ করে ফেলবেন, এবং মুখস্থ করে সেগুলো আপনি খাতায় লিখবেন, যেন আপনি সূত্রগুলো না ভুলে যান। এবং এই সূত্রগুলো শেখার পরে আপনি প্রত্যেকটা সূত্র দিয়ে 5টা 7টা 10টা করে সেন্টেন্স নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন। এখন আপনাকে আমি কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা আপনি কমপ্লিট করবেন। এই হোমওয়ার্কটা কমপ্লিট করার পরে আপনি আমাকে মেসেঞ্জারে জমা দিবেন আপনার হোমওয়ার্কগুলো। তারপরে হচ্ছে হোমওয়ার্কগুলো জমা দিলে আমি সেগুলো চেক করে দেখবো আপনি ঠিকভাবে শিখতে পেরেছেন কিনা, আপনি কাজটা করতে পেরেছেন কিনা। যদি আপনি কোয়ালিফাইড হন, আপনি যদি শিখে যান, তাহলে আপনাকে আমি সেকেন্ড ক্লাসের ভিডিওটা দিব। অর্থাৎ সেকেন্ড ক্লাসের ভিডিওটা আমি আপনাকে এই ক্লাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে দিব। এটা না শেখা পর্যন্ত সেকেন্ড ক্লাসের ভিডিও প্র্যাকটিস করার কোনো মানেই হয় না, এটা আপনাকে আগে বুঝতে হবে। তো আপনার হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে আই দিয়ে আমি এখানে লিখতেছি একটা বাক্য আই, একটা শব্দ আই। আমি আমি কি করব? আমি দিয়ে কয়েকটা বাক্য লিখবো, আপনি সবগুলো ইংলিশে কনভার্ট করব, এবং আপনিও একইভাবে করবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? হোমওয়ার্ক হচ্ছে যে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা জমা দিলেই আমি আপনাকে সেকেন্ড ক্লাসের যাওয়ার পারমিশন দিব, সেকেন্ড ক্লাসের ভিডিও দেখার পারমিশন দিব। তো এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে যে ব সমান আমি ইংরেজি
আমি ইংরেজি শিখব আমি ইংরেজি শিখব। আচ্ছা, এই যে খেয়াল করেন, আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব। তো আমি ইংরেজি শিখব, বাংলা বাক্যের শেষে কি আছে? আমরা জানি উইল প্রেজেন্ট ফর্ম। আগের সূত্রগুলোর সাথে আপনি একটু মেলানোর চেষ্টা করেন। আগের সূত্রগুলো আপনি প্রত্যেকটা খাতায় আলাদাভাবে নোট করে নেবেন, যাতে আপনার এই বাক্যগুলো ট্রান্সলেট করতে সহজ হয়। যেহেতু শিখব, শেষে আছে তার মানে উইল বসবে। তাহলে আমি ইংরেজি শিখব, এটা ইংরেজিতে যদি আমি পুরোটাকে লিখি, তব আমি ইংরেজি শিখতে থাকব, ইংরেজি শিখিতে থাকিব বা শিখতে থাকবো, একই জিনিস, শিখতে থাকবো, আমি ইংরেজি শিখতে থাকবো। দেখেন এখানে শেষে আছে ত এবং তারপর আছে এটা তব সূত্র। তারপরে হচ্ছে এরপর হচ্ছে ল সূত্র। ল সূত্রটা কি? আমি ইংরেজি শিখেছিলাম, আচ্ছা, আমি ইংরেজি শিখেছিলাম বা শিখলাম একই জিনিস। দেখেন এখানে আছে ল, এখানে যদি ত থাকতো, এই শেষ শব্দের মধ্যে যদি ত থাকতো, তাহলে আমরা তলা সূত্র হিসেবে কাউন্ট করতাম, কিন্তু এখানে আছে শুধু ল, তাহলে আমরা শুধু লই ধরবো। আমি ইংরেজি শিখেছিলাম, এটা আপনি ইংলিশে কনভার্ট করার চেষ্টা করেন। আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি শিখতে থাকবো, আমি ইংরেজি শিখেছিলাম। আপনি আগের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো দেখে আপনি এগুলো ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা, আমরা শিখবো না, আমি শিখবো শিখবো না, এটা আমি ইংরেজি বলবো, আমরা এই ভার্বটা ইউজ করি বলবো। আমি ইংরেজি বলবো, আমি ইংরেজি বলবো। আমি ইংরেজি বলতে থাকবো, আমি ইংরেজি বলতে থাকবো। আমি ইংরেজি বলেছিলাম, ওকে। আচ্ছা, এগুলো আপনি ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করেন। আমি ইংরেজি বলবো, আমি ইংরেজি বলতে থাকবো, আমি ইংরেজি বলেছিলাম। তল আমি ইংরেজি বলিতেছি, আমি ইংরেজি বলিতেছিলাম। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু লাম মানে ল হতো, এই লর সূত্র হতো, কিন্তু যেহেতু ত আছে, বলিতেছিলাম, সেহেতু ত এবং ল এক হয়ে তলা হয়ে গেছে, তলা হবে, তল সূত্র হবে। এটা বোঝার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ইংরেজি বলিতেছিলাম, তছ, ব তব ল তল, তছ। তছ সূত্র কি? তছ সূত্র হচ্ছে আমি ইংরেজি বলিতেছি, ওকে। তারপরে হচ্ছে বলিতেছি, তারপর হচ্ছে অছ সূত্র কি? অছ সূত্র কি? আমি ইংরেজি বলিয়াছি, ইংরেজি বলিয়াছি, আমি ইংরেজি বলিয়াছি।
আচ্ছা, এরপরে তছ টিপি সূত্র। তছ এইটি পি, তছ টিপি টাইম পিরিয়ড। তছ লিখবেন আগে, তারপরে হচ্ছে আপনি সেটার সাথে সময় যোগ করবেন, তাহলে তছ টিপি হয়ে যাবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমি ইংরেজি বলিতেছি, আমি ইংরেজি বলিতেছি, এই যে এ পর্যন্ত হচ্ছে তছ। আমি ইংরেজি বলিতেছি, শেষ শব্দ হচ্ছে তছ, আমি ইংরেজি বলিতেছি। তো আমি ইংরেজি বলিতেছি কতক্ষণ ধরিয়া, সেই সময়টা আপনাকে যোগ করতে হবে। আমি ইংরেজি বলিতেছি 2 ঘন্টা ধরিয়া। 2 ঘন্টা আমি ইংরেজি বলিতেছি 2 ঘন্টা ধরিয়া। তছ টিপি আমি ইংরেজি বলিতেছি 2 ঘন্টা ধরিয়া। আচ্ছা, এটা ইংরেজিতে কনভার্ট করেন, বলিয়াছি এটা কনভার্ট করেন, এবং সর্বশেষ আটটা সূত্র শিখেছি তোমরা, এখন শিখবো হচ্ছে নীল। সেটা হচ্ছে যে আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি। আচ্ছা, নীল। তো আমি তো বাংলা সহ লিখে দিলাম, এখন আপনারা শুধু কনভার্ট করবেন। এতক্ষণ আপনাকে বলেছি কনভার্ট করতে, আপনি কতটুকু কনভার্ট করতে পেরেছেন আই ডোন্ট নো, বাট আমি করছি, আপনি মিলিয়ে নেন। আমি ইংরেজি বলবো, উইল দিয়ে শুরু হবে যেহেতু ব আছে, তার মানে হচ্ছে আই উইল, বলা ইংলিশ কি স্পিক, কি করব, কি বলবো ইংলিশ, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলবো, আমি ইংরেজি বলতে থাকবো, উইল বি দিয়ে শুরু হবে, সূত্র অনুযায়ী তাই। তাহলে আই উইল বি। স্পিক আইএনজি ফর্ম, স্পিকিং, আই উইল বি স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতে থাকবো, আই উইল বি স্পিকিং ইংলিশ। আর যদি বলতাম আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, তাহলে আই উইল বি স্পিকিং ইংরেজিতে ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, ইংরেজিতে ইন ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্পোক, যেহেতু ল মানে হচ্ছে পাস্ট ফর্ম, ল মানে কি পাস্ট ফর্ম, ল এর সূত্র পাস্ট ফর্ম, তাহলে আই স্পোক, স্পিক, আই স্পোক ইংলিশ। আচ্ছা, তারপরে হচ্ছে তল, আমি ইংরেজি বলিতেছিলাম, তল সূত্র, তাহলে কি ওয়াজ ওয়ার এর যে কোনো একটা দিয়ে শুরু হবে, তাহলে আই, তাহলে ওয়াজ হবে আই ওয়াজ, আই এর সাথে ওয়াজ হয়। আই ওয়াজ কি করতেছিলাম, বলিতেছিলাম, স্পিকিং, আই ওয়াজ স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলিতেছিলাম, আমি ইংরেজি বলিতেছি, তাহলে এম ইজ এর যে কোনো একটা দিয়ে শুরু হবে, আই এম স্পিকিং আইএনজি ইংলিশ। আমি ইংরেজি বলিয়াছি, অছ হ্যাভ এর যে কোনো একটা দিয়ে শুরু হবে, তাহলে আই হ্যাভ, আই এর সাথে হ্যাভ হয়। এবং হ্যাভ এর পরে কি স্পিক না স্পোক, কোনোটাই না, স্পোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম, স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি বলিতেছি 2 ঘন্টা ধরিয়া, তাহলে কি হ্যাভ বিন হাজ বিন এর যে কোনো একটা দিয়ে, তাহলে আই হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, হ্যাভ বিন হাজ বিন, তারপর হচ্ছে আইএনজি, তাহলে বলা ইংলিশ কি স্পিকিং, স্পিক SPEAK স্পিক, এটার সাথে আইএনজি, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ। কতক্ষণ ধরিয়া, ফর 2 hours, 2 hours, I have been speaking English for 2 hours. আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি
তাহলে এটা নীল, এটার মধ্যে ব ত বল তল ত স স কোনোটাই নাই, ত ছ টিপি কোনোটাই নেই, তার মানে এটা নীলের মধ্যে পড়ে, শূন্য। তাহলে আমি ইংরেজি শিখি, তাহলে আই লার্ন, আমি শিখি, আই লার্ন, ও সরি আমি শিখি কেন, আমি ইংরেজি বলি, আই স্পিক, আমি ইংরেজি বলি। আমি ইংরেজি বলি। কি একটা প্রবলেম হলো। আচ্ছা হোক, আমি ইংরেজি বলি, আমি ইংরেজি, আমি 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 সবই তো উল্টা পাল্টা আসতেছে। আমি ইংলিশ বা ইংরেজি বলি, আমি ইংরেজি বলি, ওকে। তো এটা যদি থাকে তাহলে কি হবে, আমি ইংরেজি বলি, তো এটা কি হবে, আই প্রেজেন্ট ফর্ম, নীল থাকলে প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, তাহলে আই স্পিক ইংলিশ, স্পিক আমি বলি, হয়ে গেল, আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আচ্ছা, তো এটা সবগুলো যেমন আমি আই দিয়ে লিখেছি, আপনি এই কাজটাই করবেন। আপনি আবার এরকম এখানে যা লেখা আছে তাই খাতায় লিখবেন, যা লেখা আছে এখানে তাই আপনি খাতায় লিখবেন পুরোটা। আমি ইংরেজি বলি পুরোটা খাতায় লিখবেন। এটা লিখলাম কি দিয়ে, আমি আই, এটা লিখে আমাকে পাঠাবেন, শুধু আই দিয়ে না, আমি তো আই দিয়ে লিখেছি, আপনি লিখবেন হচ্ছে ইউ দিয়ে, তারপরে সে দিয়ে, হি দিয়ে এবং দে দিয়ে, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করে করে লিখবেন। আমি তুমি সে তারা দিয়ে লিখবেন। তাহলে এখানে ব আমি ইংরেজি বলবো, এখানে আমির জায়গায় তুমি হবে, আই দিয়ে প্রথমে সবগুলো লিখবেন, তারপর হচ্ছে ইউ দিয়ে সবগুলো লিখবেন, তুমি তুমি ইংরেজি বলবে, ইউ উইল স্পিক ইংলিশ। পরেরটা তব, তুমি ইংরেজি বলতে থাকবে, ইউ উইল বি স্পিকিং ইংলিশ। ল, তুমি ইংরেজি বলেছিলে, তুমি ইংরেজি বলেছিলে, ইউ স্পোক ইংলিশ। তল, তুমি ইংরেজি বলিতেছিলে, ইউ, ইউ এর সাথে তো অজ হবে না, ওয়ার হবে, ইউ ওয়ার স্পিকিং ইংলিশ। তছ, তুমি ইংরেজি বলিতেছো, তাহলে ইউ আর স্পিকিং ইংলিশ। অছ, তুমি ইংরেজি বলিয়াছ, ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ। তছ টিপি, এখানে বাংলা লিখবেন, তুমি ইংরেজি বলিতেছ 2 ঘন্টা ধরিয়া, ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স। নীল, তুমি ইংরেজি বলো, তুমি ইংরেজি বলো, যদিও এটা শেষে ল আছে, কিন্তু শব্দটা ওটার মূল কথাটাই হচ্ছে বলা, তো ওটা ওটার মানে শব্দটাই হচ্ছে বলা, এর জন্য হচ্ছে ওটা নীল। তাহলে তুমি ইংরেজি বলো, ইউ স্পিক ইংলিশ। তো এইভাবে তুমি দিয়ে সবগুলা বাংলা লিখবেন, সবগুলা ইংলিশ লিখবেন। সে, সে ইংরেজি বলবে, সে ইংরেজি বলতে থাকবে, সে ইংরেজি বলেছিল, সে ইংরেজি বলিতেছিল, তারপরে সে ইংরেজি বলিতেছে, সবগুলা লিখবেন। তারপরে তারপরে লিখবেন দে, তারা তারা ইংরেজি বলবে, তারা ইংরেজি বলতে থাকবে, সবগুলো লিখবেন, পাশে ইংরেজি লিখবেন। তাহলে আপনার হোমওয়ার্ক, আপনার মেইন কাজটা হচ্ছে এইটাই। আপনি আই ইউ, আমি তুমি সে তারা, এই 3টা জিনিস দিয়ে আপনি পুরো সেন্টেন্সটা খাতায় লিখবেন সবগুলো। লেখার পরে এবং আপনি ওই যে সূত্রগুলো যা শেখালাম সেগুলো সব মুখস্থ করবেন, সব মুখস্থ করে খাতায় লিখে, এবং এই যে হোমওয়ার্কটা লিখে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবেন। আমি সেগুলো চেক করব আপনি ঠিকভাবে শিখেছেন কিনা। আপনার বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে ফোন দিবেন অথবা আমাকে জানাবেন, আমি আপনার সাথে কথা বলে ব্যাপারটা আপনাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলবো। আপনার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, প্রয়োজনে আমি আপনাকে লাইভ ক্লাস দিব, অর্থাৎ ক্লাস এই যে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনি লাইভ আমার সাথে কথা বলবেন, আমার এই স্ক্রিন এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে দেখবেন, তো তখন আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ইংলিশ লার্নিং সিক্রেটস এর প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাস যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, মানে ঠিকঠাকভাবে বুঝে থাকেন, তাহলে হচ্ছে আপনি সেকেন্ড ক্লাসের অ্যাক্সেস পাবেন, এবং সেকেন্ড ক্লাস এভাবে আপনি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এভাবে আপনি আগাতে থাকবেন। তো আশা করি এই ক্লাস করার মাধ্যমে আপনি এখন যে কোনো বাংলা বাক্য ইংরেজিতে কনভার্ট করতে পারেন, এবং সহজেই আপনি ইংরেজিতে বাক্য তৈরি করতে পারেন এবং কথা বলা শিখে গেছেন অলরেডি। আপনি শুধু এখন ব্যাপারটা হচ্ছে, আমি তো আপনাকে শিখিয়ে দিলাম, পুরো ব্যাপারটা হচ্ছে এখন আপনার নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে আপনি কত ভালো পারফর্ম করবেন। তো এর জন্য আপনাকে পুরা
নিমগ্ন হয়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে ডুবে যেতে হবে কয়েকদিন, আগামী 7 দিন আপনাকে একদম ডুবে যেতে হবে। মিনিমাম আপনাকে 30 মিনিট সময় প্রতিদিন দিতে হবে, এবং আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি যত বেশি দিবেন তত বেশি আপনি ইমপ্রুভ করবেন। ইটস আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা ইমপ্রুভ করবেন। এবং কিভাবে আপনার ইংরেজি বলার পারফরমেন্স, আপনার ফ্লুয়েন্সি বাড়াবেন, তার জন্য আমি নেক্সট ক্লাসে এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি শেখাবো যে কিভাবে আপনি দ্রুত ইংরেজি বলবেন, তারপর হচ্ছে কিভাবে আপনি কোন কথাটা কিভাবে প্রকাশ করবেন, এইসব স্ট্র্যাটেজিগুলো আমি আরো নেক্সট ক্লাসগুলোতে শেখাবো। এরকম আরো আমাদের প্রায় 10-15টা ক্লাস হবে, এবং 10-15টা ক্লাসে আপনি শিখে যাবেন। তবে মেইন জিনিসটা হচ্ছে এইটাই, মেইন থিমটা হচ্ছে এইটাই, এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং আপনাকে অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে ইনবক্স করতে হবে। তো ইংলিশ লার্নিং সিক্রেটস ক্লাসে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ক্লাস আপনি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে এতক্ষণ দেখেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি ইংরেজিতে ইমপ্রুভ করতে চাচ্ছেন। আমি তো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, অনলাইন নিয়ে কাজ করি। আপনার যদি অনলাইন নিয়ে আগ্রহ থাকে, বা আপনি যে কাজটাই করেন, ফ্রিল্যান্সিং করেন বা অনলাইনে কাজ করেন, বা আপনি অনলাইনে ব্যবসা করেন, বা আপনি অনলাইনের জগৎটাই যেহেতু ইংলিশ, সেহেতু অনলাইনে যে কোনো কাজ করতে গেলে আপনার ইংরেজি খুব প্রয়োজন হবে। তাছাড়া আপনি যদি চাকরি করেন বা আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে হচ্ছে আপনার ইংরেজি এমন কোনো জায়গা নাই যেখানে আপনার ইংরেজি লাগে না, ইংরেজি প্রয়োজন হয় না। তো আপনি ইংরেজির বাক্য গঠন যদি আপনি বুঝে যান, তখন আপনি সহজেই বাক্য তৈরি করতে পারবেন, যে কোনো বাক্যের অর্থ বুঝবেন, যে কোনো বাক্য পড়ে বুঝবেন, এবং যে কোনো বাক্য শুনেও আপনি বুঝতে পারবেন। তো নেক্সট ক্লাসে আরো আরো ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ, এবং আরো ভালো কিছু আপনি জানতে পারবেন। তো সে পর্যন্ত আপনি বর্তমান ক্লাসে যা শিখালাম সেগুলো প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।